2025 রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা চলছে এবং সেখানে সায়েন্স থেকে 25টা নাম্বার আসছে। তোমরা যারা আমার ক্লাস রেগুলারলি ফলো করো, ভালো করে দেখো, দেখতে পাবে 25 নাম্বারের মধ্যে 23 থেকে 24 নাম্বার কিন্তু আমার ক্লাস থেকে হুবহু কমন দিচ্ছে। তো চলো আজকের ক্লাসের মধ্যে আমরা দেখব কেমন টাইপের প্রশ্ন আসছে। যারা আপকামিং পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাসটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আমরা যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেই কোশ্চেনগুলো কিন্তু মেমোরি বেস কোশ্চেন, বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে পাওয়া প্লাস বিভিন্ন সোর্স থেকে পাওয়া কিন্তু কোশ্চেন রয়েছে আমাদের এখানে। তো চলো আজকে প্রথম কোশ্চেন দেখে নিই। সায়েন্স থেকে কি দিয়েছিল? দিয়েছে মানবদেহে নিষিক্তকরণ প্রক্রিয়া কোথায় ঘটে? মানুষের শরীরে কোথায় নিষিক্তকরণ ঘটে, মানে কোথায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়, এই টাইপের কোশ্চেন একটা পরীক্ষায় দিয়েছিল। উত্তর কি হবে? উত্তর হচ্ছে তোমার ফ্যালোপিয়ান টিউব। মহিলাদের শরীরের মধ্যে ফ্যালোপিয়ান টিউব রয়েছে কোথায় বাবা? দেখো এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কি হয় না, নিষিক্তকরণ প্রক্রিয়া ঘটে, এখানে জাইগোট তৈরি হয় এবং সেটা আস্তে আস্তে কোথায় চলে আসে না ইউটেরাসের মধ্যে চলে আসে। এখানে কিন্তু তখন ভ্রূণ বিকশিত হয়, নতুন সন্তান সন্ততির এখানে বিকশিত ঘটে এবং সেখান থেকে হচ্ছে নতুন সন্তান সন্ততির জন্ম হয়। তো এটা হচ্ছে উত্তর, পেয়ে গেলে ফ্যালোপিয়ান টিউব। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে মানব দেহের স্বাভাবিক কোষে ক্রোমোজোম সংখ্যা হলো, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? এই টাইপের কোশ্চেন একটা পরীক্ষায় দিয়েছিল আমাদের স্টুডেন্টরা বলছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা যদি দেয় তাহলে বলে দেবে 46টা বা 23 জোড়া। মানুষের দেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, পরীক্ষায় অপশান দেবে। আর না হলে 23 জোড়া না দিয়ে 46টাও তোমাকে পরীক্ষায় দিতে পারে। আর দিতে পারে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত, অটোজোমের সংখ্যা কত। যদি বলে স্যার সেক্স ক্রোমোজোম তাহলে হবে 1 জোড়া বা 2টো বা 1 জোড়া পরীক্ষায় দিয়ে দেবে। আর যদি বলে অটোজোমের সংখ্যা কত তাহলে তুমি বলবে অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেন বলেছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিচ্ছে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতি নির্দেশ করে, তাহলে প্রসারিত মধ্যমা কিসের দিক নির্দেশ করবে? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম তোমরা জানো। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে আমাদের 3টে আঙুল, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এই 3টে আঙুলকে পরস্পরের সমকোণে রাখা হয়, পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। বলছে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি বলেছে? পরিবাহীর গতি নির্দেশ করছে। আর তর্জনী এখানে বলে দিয়েছে চুম্বক ক্ষেত্র নির্দেশ করছে। তাহলে মধ্যমা কি নির্দেশ করবে? মধ্যমা তড়িৎ প্রবাহ, আবিষ্ট প্রবাহ বা তড়িৎ প্রবাহকে কিন্তু নির্দেশ করবে। অপশন সি আমাদের সঠিক উত্তর। একবার তোমরা দেখে নাও যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে আমাদের তর্জনী কি নির্দেশ করছে? চুম্বক ক্ষেত্র। আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে পরিবাহীর গতি এবং মধ্যমা নির্দেশ করছে কি? কারেন্ট বা তড়িৎ প্রবাহকে নির্দেশ করছে। আচ্ছা, পরীক্ষায় কোশ্চেন দিলে এরকম টাইপের কোশ্চেন দিতে পারে পরের শিফটের দিকে, যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে কি চলে? মোটর জেনারেটর কোন নিয়মে কাজ করে? এরকম পরীক্ষায় দিয়ে দেবে। মনে রাখবে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে মোটর কাজ করে, মোটর কাজ করছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে। বার্লো চক্র কাজ করছে, বার্লো চক্র কোন নিয়মে কাজ করে? পরীক্ষায় দিলে বলবে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে। স্যার ফ্লেমিং এর ডানহস্ত নিয়মে কি কাজ করে যদি পরীক্ষায় দেয়? ফ্লেমিং এর ডানহস্ত নিয়মে কাজ করে, মনে রাখবে জেনারেটর ডায়নামো ফ্লেমিং এর ডানহস্ত নিয়মে কাজ করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিয়ম লেখা আছে, একবার তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো। নেক্সট কোশ্চেনে চলে এসো। কার্বন কিরকম বন্ধন তৈরি করতে পারে? এই কোশ্চেনটা নাকি 2-3 বার পরীক্ষায় দিয়ে দিয়েছে, মানে আগের দিন দিয়েছে, পরের দিন দিয়েছে, তার পরের দিনও একই কোশ্চেন দিয়েছে। তাহলে কার্বন কিরকম বন্ধন তৈরি করতে পারে? মনে রাখবে কার্বন সমযোজী বন্ধন তৈরি করতে পারে। কার্বন এর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি পরীক্ষায় দেয় তাহলে বলবে 4টে ইলেকট্রন বাইরের কক্ষে। এবং যদি পরীক্ষায় দেয় যে কার্বনের স্যার যোজ্যতা কত হয়, কার্বনের যোজ্যতা তুমি মনে রাখবে 4 হয়। কার্বনের যোজ্যতা 4। এবং কার্বনের ধর্ম মনে রাখবে এর ক্যাটিনেশন ধর্ম বলে একটা ধর্ম রয়েছে, ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। পরীক্ষা দিয়ে দেবে সমাবয়বতা ধর্ম দেখা যায়, মনে রাখবে সমাবয়বতা ধর্ম দেখা যায়। পরীক্ষায় মনে রাখবে কার্বনের বিভিন্ন রূপভেদ পাওয়া যায়। কার্বন একটা বহুরূপী মৌল, সেটাও পরীক্ষা দিতে পারে, কার্বনের একটা বহুরূপী মৌল, এটাও তুমি মনে রাখবে। তাহলে এই সব জিনিসপত্রগুলো পরীক্ষায় তোমাকে আগামী শিফটে দিতে পারে। নেক্সট কোশ্চেন চলে এসো। কোন অধাতু চকচক করে? অধাতু কিন্তু চকচক করছে, সাধারণত ধাতুরা চকচক করে, এখানে অধাতু বলেছে। অধাতু উত্তর হয়ে যাবে আমার আয়োডিন। আয়োডিন হচ্ছে কঠিন পদার্থ, মনে রাখবে কঠিন পদার্থ হচ্ছে আয়োডিন, এ হচ্ছে চকচক করছে এবং এটাকে আমরা হ্যালোজেন মৌল বলি, হ্যালোজেন শ্রেণীর মধ্যে অবস্থান করছে। পরীক্ষা যদি দিয়ে দেয় যে কোন হ্যালোজেন মৌলটা কঠিন, তাহলে বলবে আয়োডিন হচ্ছে এমন একটা হ্যালোজেন মৌল যেটা কঠিন এবং হচ্ছে 17 নম্বর গ্রুপে অবস্থান করছে, এটাও পড়ে রাখবে। পরের শিফটের দিকে কোশ্চেন দিতে পারে যে হ্যালোজেন মৌল কোথায় অবস্থান করে? 17 নম্বর শ্রেণী। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন,
এই যে এই মৌলগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার হ্যালোজেন শ্রেণীর অন্তর্গত। নেক্সট কোশ্চেন চলে এসো। দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাকে বলে দিই যে আমাদের রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে। যারা তোমরা ফাউন্ডেশন মানে বেসিক থেকে পড়তে চাও, যারা আমার কাছে 5-6 মাস ধরে প্রিপারেশন করেছে, এই সমস্ত কোশ্চেন প্রত্যেকটা শিফটে জলের দরে ফলের রস হয়ে গেছে। 23 থেকে 24 খানা কোশ্চেন কিন্তু তারা কমন পেয়ে যাচ্ছে হুবহু পরীক্ষায়। তাবত্তরভাবে পরীক্ষা প্রিপারেশন করেছে, একেবারে উড়িয়ে দিচ্ছে কোশ্চেন। তো তোমরা যদি এরকমভাবে পড়তে চাও, আগামী দিনের এনটিপিসি পরীক্ষা রয়েছে, সামনে টেকনিশিয়ান গ্রুপ ডির পরীক্ষার আবার ফর্ম ফিল আপ হবে, তো অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো, যেখানে আমি তোমাদেরকে সায়েন্স পড়াবো, এমনভাবে সায়েন্স পড়াবো যেখানে একটা কোশ্চেনও কিন্তু তোমার পরীক্ষার বাইরে যাবে না। একটা কোশ্চেন তাও আমি ছেড়ে দিই, 23-24 খানা কোশ্চেন ধরি, কিন্তু পুরো 25টা কোশ্চেন ছেলেপিলে অনেকে অ্যান্সার করছে। ঠিক আছে, তো চলো তোমরা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো। বাদবাকি অন্যান্য সাবজেক্টও অন্যান্য স্যার ম্যাডাম পড়াচ্ছেন, তাদের বেস্ট দিয়ে পড়াচ্ছেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার ম্যাডাম আমাদের রয়েছে। তো এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, সেখানে এসএসসির প্রত্যেকটা সাবজেক্ট আমাদের আলাদা স্যার ম্যাডাম পড়ান এবং ডেডিকেটেডভাবে পড়ান। তো বেসিক থেকে ফাউন্ডেশন থেকে পড়ানো হয়, তার সঙ্গে সঙ্গে 0 to Pro আমাদের রয়েছে সায়েন্স। যদি তুমি শুধু সায়েন্স পড়তে চাও তাহলেও কিন্তু আমার সায়েন্সের ব্যাচ রয়েছে, শুধু সায়েন্সের জন্য, বা অন্যান্য সাবজেক্ট ম্যাথের জন্য ম্যাথের ব্যাচ রয়েছে, রিজনিংয়ের জন্য রিজনিংয়ের ব্যাচ রয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্ট তুমি যুক্ত হতে পারো, আলাদা আলাদাভাবেও যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের WBSSC পরীক্ষা যে সমস্ত ফর্ম ফিল আপ হচ্ছে, গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, তারও কিন্তু কোর্স আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। তো অবশ্যই তুমি যুক্ত হতে পারো। তার জন্য ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। আরও বিস্তারিত জানতে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেন আমাদের পরীক্ষায় কি দিয়েছিল? পাকস্থলিতে প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম কি? আমাদের পাকস্থলিতে উৎপন্ন হয় এমন উৎসেচক যেটা প্রোটিনকে পরিপাক করে, তার নাম কি? তার নাম ওখানে হয়ে যাবে পেপসিন। অপশন নাম্বার সি হয়ে যাবে পেপসিন। পাকস্থলিতে প্রোটিন পরিপাক করছে পেপসিন। এবং মনে রাখবে পাকস্থলী থেকে একটা অ্যাসিড বেরোয় যার নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাও কিন্তু আগামী দিনে পরীক্ষায় তোমাকে দিতে পারে। দেখো প্রোটিন পরিপাককারী উৎসেচকগুলোর নাম কি কি হয়। একটা তো পেপসিন বললাম, যেটা হচ্ছে পাক গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে, পাকস্থলী থেকে উৎপন্ন হচ্ছে। এছাড়াও মনে রাখবে রেনিন উৎপন্ন হচ্ছে, এটা কম পরিমাণে উৎপন্ন হয়, ওখানে অপশানে ছিল না, রেনিনও দিতে পারে তোমাকে অপশানে। ট্রিপসিন রয়েছে, ট্রিপসিন অগ্নাশয় গ্রন্থি থেকে উৎপন্ন হয়। ইরেপসিন রয়েছে আমাদের আন্তিক গ্রন্থি বা ক্ষুদ্রান্ত থেকে উৎপন্ন হয়। আর কাইমোট্রিপসিন রয়েছে আমাদের অগ্নাশয় গ্রন্থি থেকে উৎপন্ন হয়। স্ক্রিনশট তুলে দিতে পারো এগুলোর। এগুলো হচ্ছে প্রোটিন ভঙ্গক উৎসেচক, প্রোটিনের উপর কাজ করে। সেমভাবে শর্করার উপর কোন কোন উৎসেচক কাজ করে, সেমভাবে ফ্যাটের উপরে কোন কোন উৎসেচক কাজ করে, সেগুলো কিন্তু তুমি একবার করে দেখে যাবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো সুন্দর একটা অঙ্ক দিয়েছে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিচ্ছে। গতিশক্তি বার করার অঙ্ক। দেখো 5 মিটার পার সেকেন্ড গতিতে, তাহলে এখানে 5 মিটার পার সেকেন্ড গতিবেগ তোমাকে বলে দিয়েছে। 20 কেজি ভরের একটা বস্তুর গতিশক্তি কত হবে? 20 কেজি ভর তোমাকে বলে দিয়েছে। গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তির ফর্মুলা। এবার তুমি এখানে হাফ বসালে, এম মানে হচ্ছে বস্তুর ভর, মাস কত দেওয়া আছে? 20 দেওয়া আছে স্যার। ভি এর মান কত দেওয়া আছে স্যার? 5 দেওয়া আছে। ভি স্কোয়ার দুবার লিখবে, 5 × 5। তোমাকে পরীক্ষায় সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। পরীক্ষায় 20 আছে বলে এখানে 20 থাকবে এরকম নয়, সংখ্যা তোমাকে চেঞ্জ করে দেবে। 2 দিয়ে কাটো, এখানে 10 চলে আসবে। 5 × 5 = 25, 25কে 10 দিয়ে গুণ করলে 250, 250। আর শক্তির একক হচ্ছে জুল এসআই পদ্ধতিতে, তাহলে 250 জুল আমার সঠিক উত্তর হয়ে গেল। অপশন বি আমার এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে একটা বস্তুর 400 জুল সম্ভাব্য শক্তি আছে, যার ভর হচ্ছে 20 কেজি এবং জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওই বস্তুর উচ্চতা কত হবে? এখানে দেখো শক্তি বলে দিয়েছে 400 জুল, 400 জুল শক্তি বলে দিয়েছে। এখানে ভর বলে দিয়েছে 20 কেজি, এখানে জি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উচ্চতা কত জানতে চেয়েছে। দেখো একটা ফর্মুলা আছে স্থিতিশক্তির ফর্মুলা, যে স্থিতিশক্তি ইকুয়ালস টু কি হয়? স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh। এই ফর্মুলা দিয়েও পরীক্ষা অঙ্ক দিচ্ছে। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার আর স্থিতিশক্তি হচ্ছে mgh। এম মানে বস্তুর ভর, জি মানে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ মানে হচ্ছে উচ্চতা। তাহলে স্থিতিশক্তির মান দেওয়া আছে 400, বসিয়ে দাও। এম এর মান দেওয়া আছে এখানে 20 কেজি, বসিয়ে দাও। জি এর মান এরা বলে দিয়েছে 10, বসিয়ে দাও। আর এইচ উচ্চতা তুমি এখান থেকে বার করে নাও। তাহলে এখান থেকে আমি যদি পেয়ে যাই, দুটোকে নিচে নিয়ে চলে এসো, 400/20 × 10, এখানে এইচ, 0 0 কাটো, 0 0 কাটো, বাড়িতে একটুখানি খেটো, তাহলে এইচ এর মান পেয়ে যাচ্ছ 2 মিটার। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমার? ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরীক্ষায় সংখ্যা তোমাকে চেঞ্জ করে দিতে পারে, তোমাকে বুঝতে হবে কোন ফর্মুলা এখানে লাগবে, ফর্মুলা বসাবে, অঙ্ক করবে। এই টাইপের অঙ্ক আসলে পরীক্ষায় পারবে কি পারবে না।
যারা কোর্সে রয়েছে এইসব কোশ্চেন জলের দরে ফলের রস করে দিচ্ছে ছেলেপেলে, তাবত্তরভাবে উড়িয়ে দিচ্ছে। চলে এসো পরের কোশ্চেন। নিচে কোন উদ্ভিদ হরমোন মূলের বৃদ্ধিতে সাহায্য করে? কোন উদ্ভিদ হরমোনটা মূলের বৃদ্ধি করতে সাহায্য করছে? দেখবে যেখানে মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, এই সমস্ত জায়গায় অক্সিন হরমোন বেশি পাওয়া যায়। এই অক্সিন হরমোন কি করে? মূলের বৃদ্ধি করে, কাণ্ডের বৃদ্ধি করে। তাহলে এগুলো হচ্ছে তোমার আমাদের হয়ে যাবে অক্সিন। পরীক্ষায় তোমাকে দিতে পারে স্যার অক্সিনের কেমিক্যাল নেম কি হয়? কেমিক্যাল নেম হচ্ছে IAA হয়, রাসায়নিক নাম IAA। স্যার এর পুরো নাম কি হয়? এর পুরো নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হয়, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হয়, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। স্যার একটা কোশ্চেন পরীক্ষায় দেয় না যে পার্থেনোকার্পি করতে কোন হরমোন সাহায্য করে? একদম, পার্থেনোকার্পি করতে পরীক্ষায় যদি দিয়ে দেয় যে বীজবিহীন ফল তৈরি করাকে পার্থেনোকার্পি বলা হয়, সেই পার্থেনোকার্পি করতে আমাদের অক্সিন হরমোন কাজে লাগে। স্যার অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে না? একদম, পরীক্ষায় এর পরের শিফটে তোমাকে দিতে পারে যে ট্রপিক চলন কে নিয়ন্ত্রণ করে। মনে রাখবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে অক্সিন হরমোন। এই পয়েন্টগুলো মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থের নাম কি? আমাদের স্টুডেন্টরা বলেছে যে স্যার সালোক সংশ্লেষ থেকে প্রশ্ন দিয়েছে, তো সালোক সংশ্লেষ থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি যে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থগুলো কি কি হয়। দেখো সালোক সংশ্লেষের ফলে শর্করা উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। তাহলে শর্করা, অক্সিজেন আর জল এইগুলো উৎপন্ন হচ্ছে, অপশান এ আমার সঠিক উত্তর। সালোক সংশ্লেষের বিক্রিয়া তুমি একটু পড়ে রাখতে পারো। এখানে 6খানা কার্বন ডাইঅক্সাইড 12খানা জল মিলে তৈরি করছে কি না, সূর্যালোকের উপস্থিতি লাগবে, তার সঙ্গে সঙ্গে ক্লোরোফিল যুক্ত কোষের মধ্যে ঘটবে, ক্লোরোফিল যুক্ত কোষের মধ্যে ঘটবে, উৎপন্ন হবে শর্করা গ্লুকোজ C6H12O6, 6খানা জলের অণু, 6খানা অক্সিজেনের অণু, এগুলো তৈরি হচ্ছে। মনে রাখবে কি কি লাগছে, কার্বন ডাইঅক্সাইড 6টা, 12টা জল লাগছে, উৎপন্ন হচ্ছে একটা গ্লুকোজ, 6খানা অক্সিজেন, 6খানা হচ্ছে জল। ক্লিয়ার? একটু পরে রাখো। নেক্সট কোশ্চেন। যদি একটি বিমান 4000 মিটার দূরত্ব অতিক্রম করে, বিমান নিয়ে খুব গন্ডগোল চলছে এখন, বিমানের পরীক্ষা অঙ্ক দিচ্ছে। তাহলে একটা বিমান 4000 মিটার উচ্চতায় অতিক্রম করছে এবং কাজ করছে, এখানে দিয়েছে 20,000 জুল, 20,000 জুল। তারপর তার উপর কত বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখানে দেওয়া আছে কার্য দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে, তোমাকে কত বল বার করতে হবে। মনে রাখবে একটা ফর্মুলা আছে, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, W ইকুয়ালস টু F ইন্টু S হয়ে যায়, বল ইন্টু সরণ। তাহলে এখান থেকে কার্যের মান দেওয়া আছে কত, 20,000, 20,000। বলের মান আমি জানি না, F আমি লিখে দিলাম। সরণ অতিক্রম করছে 4000, লিখে দিলে 4000। সব এসআইতে আছে, এসআইতে থাকলে এসআইতে করবে। আর যদি সিজিএস এবং এসআই মেশানো থাকে তাহলে তুমি দুটোকেই সিজিএসে নিয়ে যাবে বা দুটোকেই তুমি এসআই পদ্ধতিতে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করবে, তারপরে অপশন চেক করবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, কার্যের মান বসিয়ে দিয়েছি, বলের মান আমি জানি না, সরণের মান আমি জানি। তাহলে এখান থেকে আমি এফ পেয়ে যাব। এখানে 2-এর পরে 4টে শূন্য, 4-এর পরে 3টে শূন্য, কেটে গেল 3টে শূন্য, 4 5 20। তাহলে এখানে এফ এর মান পেয়ে গেলাম 5। আর বলের একক এগুলো এসআই পদ্ধতিতে হচ্ছে তাহলে নিউটন, বলের একক এসআইতে হচ্ছে নিউটন। তাহলে 5 নিউটন, অপশান এই আমার সঠিক উত্তর। পরীক্ষা এই টাইপের তোমাকে অঙ্ক দেবে, ফর্মুলাটা মনে রাখতে হবে যে কোন ফর্মুলা আমার অ্যাপ্লাই করতে হবে এবং মানগুলো চেঞ্জ করে দেবে, তোমাকে বসাতে হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। কোন গ্রন্থির ক্ষরিত পদার্থ রক্তের মাধ্যমে বাহিত হয়? চাবুক প্রশ্ন। কোন গ্রন্থির ক্ষরিত পদার্থ রক্তের মাধ্যমে বাহিত হয়? আমি বারংবার বলেছি রক্তের মাধ্যমে বাহিত হচ্ছে, মানে নালিকা নেই, নালিকাবিহীন, নালিকাবিহীন মানে অনাল গ্রন্থি। স্যার অনাল গ্রন্থি মানে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এখানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? হরমোন ক্ষরিত হয়। এর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা স্যার? এর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি, অপশন ডি আমার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। বেকিং সোডা হলো, বেকিং সোডা থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, বেকিং সোডার নাম হচ্ছে খাবার সোডা। বেকিং সোডা হচ্ছে খাবার সোডা। খাবার সোডা স্যার বাই করতে হয়, খাবার সোডা স্যার বাই করতে হয় দোকান থেকে, তাই এর নাম সোডিয়াম বাইকার্বনেট। স্যার অপশানে তো সোডিয়াম বাইকার্বনেট যদি না দেয় তাহলে তুমি কি করবে? সোডিয়াম বাইকার্বনেটের চিহ্ন মনে রাখবে, সংকেত মনে রাখবে NaHCO3। তাহলে এর নামই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এর সংকেত NaHCO3, এটার নাম খাবার সোডা। আর একটা পরীক্ষা তোমাকে পরের শিফটে দিতে পারে কাপড় কাঁচা সোডা, এটাও আমি পড়িয়েছিলাম, তো এটাও মনে রাখবে কাপড় কাঁচা সোডা। কি নাম বাবা? না সোডিয়াম কার্বনেট, এর নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এখানে বাই থাকবে না, এটা শুধু কার্বনেট, কিন্তু এখানে জলের অণু থাকবে। সোডিয়াম কার্বনেট Na2CO3, Na2CO3, 10H2O, Na2CO3, 10H2O, মনে রাখবে সোডিয়াম কার্বনেট, কাপড় কাঁচা সোডা। নেক্সট কোশ্চেন। শব্দ কিরকম তরঙ্গ?
শব্দ কিরকম তরঙ্গ? শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, মনে রাখবে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। অনুদৈর্ঘ্য প্লাস স্থিতিস্থাপক তরঙ্গ, মনে রাখবে। আর যদি বলে আলো কিরকম তরঙ্গ, তাহলে আলো হচ্ছে তির্যক তরঙ্গ প্লাস তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যদি বলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত, শব্দের বেগ কত, শূন্য মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 0। আর শূন্য মাধ্যমে আলোর বেগ কত যদি বলে, তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। যদি বলে বায়ু মাধ্যমে শব্দের বেগ 330 থেকে 340 মিটার পার সেকেন্ড। আর যদি বলে আলোর বেগ শূন্য মাধ্যমে যা, বায়ু মাধ্যমেও প্রায় তাই ধরা হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ লেন্স হাইপারমেট্রোপিয়া ভুক্তভোগীরা ব্যবহার করেন। হাইপারমেট্রোপিয়া মানে কি? মানে হচ্ছে দীর্ঘ দৃষ্টি। স্যার দীর্ঘ দৃষ্টি মানে কি? দূরের জিনিসকে দেখতে পায় না? একদম নয়, দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। এখানে আমাদের উত্তল লেন্সকে ব্যবহার করতে হবে, উত্তল লেন্স। আর অবতল লেন্সকে তোমার মায়োপিয়া রোগে ব্যবহার করতে হবে। মায়োপিয়া রোগে হচ্ছে উত্তল লেন্স, এটাকে আমরা হ্রস্ব দৃষ্টি বলি। এখানে কাছের জিনিস দেখা যায়, দূরের জিনিস তুমি দেখতে পাবে না। ক্লিয়ার? এই অবতল লেন্সের পাওয়ার মাইনাসে হয়, উত্তল লেন্সের পাওয়ার প্লাসে হয়। লেন্সের পাওয়ারের একক হচ্ছে ডায়াপ্টার, এটাও তুমি মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো যাদের উত্তল লেন্স ব্যবহার করতে বলেন ডাক্তারবাবুরা, তাদের কি হয়েছে? তাদের হচ্ছে হাইপারমেট্রোপিয়া রোগ হয়েছে। তাদের প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? প্রতিবিম্ব তখন তৈরি হচ্ছে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছন দিকে তৈরি হয়, রেটিনার পিছন দিকে, মনে রাখবে। আর যাদের মায়োপিয়া রোগ হয়, মায়োপিয়াতে হ্রস্বদৃষ্টি, তাদেরকে অবতল লেন্স ডাক্তারবাবুরা ব্যবহার করতে বলেন। সেখানে বস্তুর প্রতিবিম্ব লেন্সের আগে তৈরি হয়, এটাও তুমি মনে রাখো। নেক্সট কোশ্চেন চলে এসো। কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ এবং তার রোধ অপরিবর্তিত থাকলে ক্ষমতা কত হবে? ক্ষমতা, আমরা ক্ষমতার ফর্মুলা জানি। পি ইকলস টু কি হয়? পি ইকলস টু এখানে ভিআই একটা ফর্মুলা হয়, পি ইকল টু এখানে একটা I²R ফর্মুলা হয়, পি ইকলস টু এখানে একটা V²/R ফর্মুলা হয়। যারা আমার ক্লাস করেছো রেগুলারলি তারা জানো, আর যারা জানো না তাদের বেসিক থেকে পড়তে হবে জিনিসপত্রগুলো, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। পরের বার যারা পরীক্ষা দেবে ভাবছো, বা এবারে পরীক্ষা খারাপ হয়েছে পরের বার দেবে, তারা প্রিপারেশন এখন থেকে শুরু করে দাও, সময় নিও না, এখন থেকে প্রিপারেশন শুরু করতে থাকো। দেখো এখানে আমাকে বলেছে যে প্রবাহ মাত্রা দ্বিগুণ করতে হবে আর রোধ অপরিবর্তিত থাকতে হবে। তাহলে কোন ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো এখানে? এখানে আমি সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করব, পি ইকল টু I²R, যেখানে কিনা আমি বলছি আইটাকে দ্বিগুণ, মানে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই, তাকে আমি দ্বিগুণ করে দিচ্ছি। তাহলে 2I তার স্কোয়ার করে দিলাম। আর এখানে রোধ অপরিবর্তিত রাখছি, আর মানে রেজিস্ট্যান্স, মানে রোধকে অপরিবর্তিত রেখে দিলাম। তাহলে এখানে 2 × 4 I²R চলে এলো। তাহলে কত গুণ হয়ে গেল? 4 গুণ হয়ে গেল। আগের থেকে 4 গুণ হয়ে যাবে। অপশন এ আমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে ফর্মুলাগুলো জানতে হবে, এখান থেকে পরীক্ষা কিন্তু অঙ্ক দিচ্ছে। নেক্সট কোশ্চেন, CO2 এর আণবিক ভর কত স্যার? CO2 কার্বন ডাই অক্সাইড। CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড। এর আণবিক ভর চেয়েছে। মনে রাখবে সি মানে হচ্ছে 12, সি এর মান হচ্ছে 12 গ্রাম হয়। অক্সিজেন হচ্ছে 16 গ্রাম করে হয়, দুটো আছে, তাহলে 16 × 2, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, 32 12 যোগ করলে 44 গ্রাম হচ্ছে ওর আণবিক ভর বা মোলার ভর। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলার 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? এই টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক পরীক্ষায় দিচ্ছে। V = U + AT দিয়ে অঙ্ক দিচ্ছে, একবার ভালো করে দেখে নাও, তুমিও পারবে। দেখো খুব সোজা অঙ্ক। স্থির অবস্থা যখন বলবে তখন প্রাথমিক বেগ U = 0, তখন স্থির অবস্থা থেকে চলতে শুরু করছে, প্রাথমিক বেগ U = 0। বলেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, মানে ত্বরণ বলে দিয়েছে। ত্বরণকে আমরা এ ধরি, অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, চলার 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড মানে টাইম বলে দিয়েছে তোমার কাছে, টাইম 10 সেকেন্ড দেওয়া আছে। তাহলে 10 সেকেন্ড তুমি এখানে বসিয়ে দিলে। বলেছে বস্তুর বেগ কত হবে? অন্তিম বেগ তোমার কাছে জানতে চেয়েছে, তাহলে ভি এর মান কত জানতে চেয়েছে। দেখো একটা ফর্মুলা আমরা জানি, V = U + AT হয় যখন ত্বরণ হয়। তাহলে V = U + AT, এখানে যদি মানগুলো বসিয়ে দাও, এটা 0, এখানে এর মান দেওয়া আছে 2, এখানে টি এর মান দেওয়া আছে 10, তাহলে 10 দুগুণে 20 হয়ে গেল মিটার পার সেকেন্ড। অপশান আমার 2। এই টাইপের অঙ্ক আসলে পারবে কি পারবে না? সোজা অঙ্ক। আর যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু না করে তাহলে প্রাথমিক বেগ তোমাকে বলে দেবে, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা তোমরা মনে রাখবে, এবং এই ফর্মুলাটা যখন মন্দন হবে, বেগ কমে যাবে, তখন মাইনাসে চলে আসবে, V = U - AT হয়ে যাবে। আর যখন ওপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে, তখন এর জায়গায় G হয়ে যাবে। যদি ওপর থেকে নিচে পড়ে তাহলে V = U + GT, অভিকর্ষের দিকে আসছে, V = U + GT হবে। আর যদি অভিকর্ষের বিপরীত দিকে যায় তাহলে V = U - GT হবে, অভিকর্ষের বিপরীত দিকে গেলে। তাহলে এর জায়গায় G হয়ে যাচ্ছে, মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট দেওয়া আছে ঘন্টায় 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলন্ত একটা গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো।
দেখো ঘন্টায় 36 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তার মানে এর প্রাথমিক বেগটা তোমার দেওয়া আছে, ইউ তোমার দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। এই 36 কিলোমিটার পার আওয়ারকে তোমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 36 ইন্টু ওপরে 5 নিচে 18 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তাহলে উপরে 5 নিচে 18 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চলে আসবে। 18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড, এটা পেয়ে গেলে তুমি ইউ। এরপরে দেওয়া আছে একটা চলন্ত গাড়িকে ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো, 5 সেকেন্ড সময় দেওয়া আছে, 5 সেকেন্ড, টি এর মান দেওয়া আছে তাহলে 5 সেকেন্ড, আর লাস্টে থামানো হলো। লাস্টে গিয়ে যদি থেমে যায় তাহলে ভি এর মান 0 হয়। যদি প্রথমে স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তাহলে ইউ এর মান 0 হয়, আর লাস্টে থেমে গেলে পরে ভি এর মান 0 হয়, মনে রাখবে। তাহলে ভি ইকুয়ালস টু 0। বলেছে গাড়িটার মন্দন কত। যেহেতু বেগ কমছে, বেগ কমার বা হ্রাসের হারকে আমরা মন্দন বলি, তাহলে মন্দন জানতে চেয়েছে, এর মান তোমাকে জানতে চেয়েছে, ভি এর মান 0, এর মান কত হবে। তখন তুমি ফর্মুলা কি দেবে, বললামই মন্দন হলে পারে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি দেবে, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি বসিয়ে দাও। দেখো ভি এর মান 0, ইউ এর মান দেওয়া আছে 10, ইউ এর মান দেওয়া আছে 10, এর মান আমি জানি না, টি এর মান দেওয়া আছে এখানে বাবা 5 সেকেন্ড। তাহলে এখান থেকে হয়ে গেল আমার, এই দুটোকে পাশে নিয়ে চলে আসলে a ইন্টু 5 ইকুয়ালস টু 10, তাহলে a ইকুয়ালস টু 10/5 কাটলে আসবে 2, তাহলে এর মান পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর হয়ে গেল। এগুলোকে ভিডিওকে পজ করবে, অঙ্ক নিজে করার চেষ্টা করবে, নিজে করে উত্তর দেখবে মিলছে কিনা, যদি মেলে তাহলে ঠিক আছে, যদি না মেলে তাহলে শিখে নিয়ে বাড়িতে এগুলোকে ট্রাই করবে। পরীক্ষা যারা রয়েছে, পরীক্ষা তোমাদের যাদের রয়েছে বা আগামী দিনে পরীক্ষা দেবে বলে ভাবছো, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে। আর বেসিক থেকে যারা এখনো পড়োনি তাদেরকে আবার বলছি, বেসিক থেকে পড়তে হবে। এইসব জিনিসপত্র যদি বেসিক থেকে তুমি না জানো, পরীক্ষার হলে গিয়ে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। অঙ্ক পরীক্ষায় দিচ্ছে, ফিজিক্সের অঙ্ক আসছে, করে যেতে হবে। আর যদি গন্ডগোল এখনো হয় তাহলে পরে তুমি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হও, বেসিক ক্লিয়ার করো আগে, ঠিক আছে, তারপরে নাহলে কম্পিটিশন থেকে ছিটকে পড়ে যাবে। চলো, C2H5OH এর রাসায়নিক নাম কি? C2H5OH খুব সহজ প্রশ্ন, এর নাম হচ্ছে ইথানল। একে আমরা ইথাইল অ্যালকোহল বলে থাকি, একে আমরা ইথাইল অ্যালকোহল বা ইথানল বলে থাকি। আর অ্যালকোহলের গ্রুপ যদি পরীক্ষায় দেয় তাহলে অ্যালকোহলের গ্রুপ মনে রাখবে OH। অ্যালকোহলের গ্রুপ কি হয় বাবা? এই যে OH গ্রুপ, OH থাকা মানেই হচ্ছে অ্যালকোহল। যদি বলে স্যার মিথানল মানে হচ্ছে মিথাইল অ্যালকোহল, স্যার এর সংকেত কি হবে? মনে রাখবে CH3OH হচ্ছে আমাদের মিথানল বা মিথাইল অ্যালকোহলের সংকেত। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে 25 কেজি ভরের একটা বস্তু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে। 25 কেজি ভরের একটা বস্তু, মানে এম এর মান তোমার কাছে দেওয়া আছে 25 কেজি, দেওয়া আছে একটা বস্তু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে। 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ মানে 8 লিখে দিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ কত? জলের দরে স্যার ফলের রসের মতো প্রশ্ন, এফ এর মান জানতে চেয়েছে। স্যার আমরা ফর্মুলা জানি না, এফ ইকুয়ালস টু এম এ। স্যার জানি, নিউটনের দ্বিতীয় সূত্র, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে কতবার আমি করিয়েছি ক্লাসের মধ্যে? 25 ইন্টু 8, 25কে 8 দিয়ে গুণ করে দাও, 8 25-এ 200, 200 হয়ে যাবে নিউটন। আমার এখানে সঠিক উত্তর 200 নিউটন, অপশন নাম্বার সি। ছেলেপেলে উড়িয়ে দিচ্ছে, তাবত্তরভাবে উড়িয়ে দিচ্ছে। যারা এখনও প্রিপারেশন করোনি তারা প্রিপারেশন শুরু করে দাও। আগামী দিনে যারা ভাবছো স্যার আমরা এনটিপিসির পরীক্ষা দেবো, টেকনিশিয়ান দেবো, আরআরবি গ্রুপ ডি আবার দেবো, তার সঙ্গে সঙ্গে আমরা আরও অন্যান্য পরীক্ষা দেবো, এসএসসির পরীক্ষা দেবো, তাদের ক্ষেত্রে বলবো প্রিপারেশন শুরু করে দাও, ভালো করে ফাউন্ডেশন একবার পোক্ত করে নাও। দেখবে এই সমস্ত কোশ্চেন জলের দরে কিন্তু ফলের রস লাগবে, না হলে কম্পিটিশন থেকে ছিটকে পড়ে যাবে, ছেলেপেলে এগিয়ে যাবে, তুমি পিছিয়ে পড়বে। ক্লিয়ার? তো এগুলো ভয় পেলে হবে না। নেক্সট কোশ্চেন ঠিক আছে, 95 ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াস? এই কোশ্চেনের অ্যান্সার আমি করবো না, আমি বারংবার করিয়েছি। এই কোশ্চেন তোমাদের জন্য আমি রাখলাম, কমেন্ট বক্সে আমাকে এর উত্তর দেবে যে এত ডিগ্রি ফারেনহাইট মানে কত ডিগ্রি সেলসিয়াস। আমি কমেন্ট বক্সে উত্তর চাই, ঝড় তুলে দাও। নেক্সট কোশ্চেন চলে এসো। নিচে উল্লেখিত কোনটি সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ? সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কার মধ্যে রয়েছে? ফ্লুরিন, আর কেউ নয়। ফ্লুরিন কোথায় অবস্থান করছে স্যার? 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছে স্যার। 17 নম্বর শ্রেণী, আধুনিক পর্যায় সারণী। স্যার এটাকে হ্যালোজেন মৌল বলা হয়। হ্যালোজেন কথার অর্থ কি? হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। মনে রাখবে এই সমস্ত মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়। স্যার এর যোজ্যতা কত হয়? এর যোজ্যতা হচ্ছে 1 হয়, মনে রাখবে। 17 নম্বর শ্রেণীর মৌলের যোজ্যতা 1। স্যার বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হয়? বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা স্যার 7 হয় হ্যালোজেন মৌলগুলো। নেক্সট কোশ্চেন, আরএনএতে থিয়ামিনের স্থানে কি থাকে? আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, এখানে থিয়ামিন থাকে না। থিয়ামিন কোথায় থাকে স্যার? থিয়ামিন ডিএনএ এর মধ্যে থাকে স্যার। ডিএনএ মানে কি স্যার? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর মধ্যে 4টে কি বেস পাওয়া যায়? পিউরিন এবং পিরিমিডিন মিলিয়ে, মনে রাখবে পিউরিন বেস পাওয়া যায় অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন বেস পাওয়া যায় থাইমিন এবং হচ্ছে তোমার সাইটোসিন। আর আরএনএ এর মধ্যে কি পাওয়া যাচ্ছে? আরএনএ এর মধ্যে পাওয়া যাচ্ছে পিউরিন বেস, এখানে অ্যাডেনিন পাওয়া যাচ্ছে, গুয়ানিন পাওয়া যাচ্ছে, এবং পিরিমিডিন বেস কি পাওয়া যাচ্ছে? পিরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন পাওয়া যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইউরাসিল পাওয়া যাচ্ছে,
থাইমিন পাওয়া যাচ্ছে না, তাহলে থাইমিনের বদলে কি রয়েছে এখানে, ইউরাসিল রয়েছে। এই সমস্ত প্রশ্ন আসলে পারবে কি পারবে না। ডিএনএ আরএনএ নিয়ে ক্লাস করেছি বিস্তারিতভাবে, পুরোটা দেখে নেবে। চলে আসো নেক্সট কোশ্চেনে। নিচে দেওয়া কোন অঙ্গটি গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে এবং রক্তকে পরিশুদ্ধ করে? গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করছে। আমরা জানি রক্তের ভেতরে যদি গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায়, ইনসুলিন বলে একটা হরমোন আছে, ইনসুলিন হরমোন কি করে না, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে দেয়, পেশির ভেতরে যকৃতের ভেতরে জমা করে রেখে দেয়। আবার রক্তের যখন গ্লুকোজের দরকার পড়ে তখন গ্লুকাগন বলে একটা হরমোন আছে যেটা সেই গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে পরিণত করে রক্তের মধ্যে ফিরিয়ে দেয়। তাহলে এই গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করছে কে? গ্লুকোজে পরিণত করছে গ্লুকাগন হরমোন। সেটা কোথায় জমা আছে? যকৃতের ভেতর জমা রয়েছে, পেশির ভেতর জমা রয়েছে। তাহলে অপশন যকৃত আছে, যকৃত আমার সঠিক উত্তর হয়ে গেল। তাহলে পুরো কনসেপ্ট ভালো করে তোমরা একটু পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। যখন একটা চলন্ত গাড়ি হঠাৎ থেমে যায়, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গতিজাড্য। গতিজাড্যের কারণের জন্য যাত্রীরা সামনের দিকে কি হয়ে যাচ্ছে না, ঝুঁকে পড়ছে। এটা বলা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, গতিজাড্য। বাংলায় কি বলে? গতিজাড্য। আর যখন স্থির বাস চলতে শুরু করে, যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে, সেটা হচ্ছে স্থিতিজাড্য। স্যার এগুলো কোথা থেকে আসে? এগুলো নিউটনের সূত্র থেকে আসে। স্যার নিউটনের কোন সূত্র এটা? নিউটনের প্রথম সূত্র থেকে চলে আসে জাড্যের ধারণা। নিউটনের প্রথম সূত্র মনে রাখবে, এখানে বলের সংজ্ঞা পাওয়া যায়, জাড্যের ধারণা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন চলে এসো। উদ্ভিদ কোষে নিচের কোনটি থাকে যেটা প্রাণী কোষে থাকে না? উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই, এমন কোষীয় অঙ্গাণুর নাম কি? নিউক্লিয়াস, দুটো কোষের মধ্যেই থাকে। কোষ পর্দা, দুটোর মধ্যেই থাকে। মাইটোকন্ড্রিয়া, দুটোর মধ্যেই থাকে। কোষ প্রাচীর, যেটা কিনা উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়, প্রাণী কোষের মধ্যে স্যার পাওয়া যায় না। স্যার আরও কিছু অঙ্গাণু আছে যেটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, একদম রয়েছে। উদ্ভিদ কোষের মধ্যে মনে রাখবে প্লাস্টিড বলে একটা কোষীয় অঙ্গাণু পাওয়া যায়, প্লাস্টিড, যেটা কিন্তু প্রাণী কোষের মধ্যে পাওয়া যায় না। যদি স্যার পরীক্ষায় এমন প্রশ্ন দেয় যে প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না, প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এমন কোষীয় অঙ্গাণুর নাম তোমরা মনে রাখবে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, যেটা প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার কার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? কার্বনেট লবণ এবং বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পড়ে যাও পরীক্ষায়, কিন্তু একটা না একটা শিফটে তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, আবারও রিপিট হবে। তাহলে কার্বনেট লবণের সঙ্গে মনে রাখবে বিক্রিয়া করলে পারে এখানে উৎপন্ন কি করছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাসের সঙ্গে আর কি উৎপন্ন হচ্ছে স্যার? বিক্রিয়াটা একবার দেখান। চলে এসো বিক্রিয়ার মধ্যে। দেখো ধাতব কার্বনেটের সঙ্গে যদি আমরা যে কোনো অ্যাসিডের বিক্রিয়া করাই, তাহলে পারে এখানে যেমন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করালাম, তাহলে ধাতব নাইট্রেট, সালফিউরিক অ্যাসিড, ধাতব সালফেট, এগুলো উৎপন্ন হবে। এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে, মনে রাখবে। তাহলে ধাতব নাইট্রেট, ধাতব সালফেট যেগুলো থাকবে সেগুলো উৎপন্ন হচ্ছে এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হবে। যদি স্যার এখানে ধাতব কার্বনেটের জায়গায় বাইকার্বনেট বলে, তাহলে কি উৎপন্ন হবে? দেখে নাও, যদি বাইকার্বনেট হয়, ধাতব বাইকার্বনেট, তাহলে সেম ভাবে ধাতব নাইট্রেট উৎপন্ন হবে, এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। স্যার সেম উৎপন্ন হবে? একদম সেম উৎপন্ন হবে। ধাতব কার্বনেট বলো, ধাতব বাইকার্বনেট বলো, এগুলোর সঙ্গে উৎপন্ন করলে কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হবেই হবে। কার্বন ডাই অক্সাইড, জল, এবং তার সঙ্গে সঙ্গে একটা করে ধাতব নাইট্রেট, ধাতব সালফেট, ধাতব ক্লোরাইড, এগুলো উৎপন্ন হবে। ক্লিয়ার? এক্সাম্পল দেওয়া আছে, একবার তোমরা এখান থেকে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেছিলেন? মেন্ডেল মটর গাছকে নির্বাচন করেছিলেন তার পরীক্ষার জন্য, তার বংশগতির পরীক্ষার জন্য। সেখানে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে পর্যবেক্ষণ করেছিলেন। সেই 7 জোড়ার নাম এখানে আমি দিয়ে দিয়েছি। যেমন বীজ, গোলাকার বীজ, কুঞ্চিত বীজ, এটা প্রকট বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একটু তোমরা দেখে যাবে এগুলো প্রকট কোনগুলো, প্রচ্ছন্ন কোনগুলো। এবং মটর গাছকে মেন্ডেল কেন নির্বাচন করেছিলেন? কারণ মটর গাছ খুব তাড়াতাড়ি বংশবিস্তার করতে পারে, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এই সমস্ত পয়েন্টগুলো একটু তোমরা পড়ে যাবে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দিতে পারে। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে সময়ের ব্যবধান কত থাকতে হয়? বারংবার করানো প্রশ্ন এগুলো, ঠিক আছে? যারা কোর্সের মধ্যে আছে তারা এই সমস্ত কোশ্চেন জলের দরে ফলের রস করে দেবে। আবারও বলছি, ভালো করে পড়াশোনা শুরু করে দাও, কনসেপ্ট পড়ো। দেখো কনসেপ্ট পড়লে পারে যে কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে। 0.1 সেকেন্ড, এটাকে আমরা বলি শব্দ নির্বন্ধ। পরীক্ষায় ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। শব্দ নির্বন্ধ, শব্দ নির্বন্ধ এর সময়কাল হচ্ছে 1/10 সেকেন্ড। ওটাকেই আমরা 0.1 সেকেন্ড লিখি, কারণ কোনো শব্দ আমাদের কানে যখন আসে, তখন তাৎক্ষণিক কোনো শব্দ আমাদের কানে আসলো, তখন সেই শব্দ হচ্ছে তোমার 1/10 সেকেন্ড স্থায়ী হয়, তার মধ্যে অন্য কোনো শব্দ আমরা শুনতে পাই না। এই সময়কালকে বলা হচ্ছে শব্দ নির্বন্ধ। নেক্সট কোশ্চেন। কোনো একটি তরঙ্গের পর্যায়কাল দেওয়া আছে 0.04 সেকেন্ড, তার কম্পাঙ্ক কত হবে? আমরা একটা ফর্মুলা পড়েছি যে কম্পাঙ্ক যদি n হয়, সেটার ফর্মুলা হচ্ছে 1/t। টি মানে হচ্ছে পর্যায়কাল। মান বসিয়ে দাও। টি এর মান দেওয়া আছে 0.04 সেকেন্ড। পয়েন্ট তুলে দাও, ওপরে 100 বসিয়ে দাও, তাহলে ওপরে 100, নিচে হচ্ছে 4, 4 25 100, তাহলে এন এর মান পেয়ে গেলাম আমরা 25 হার্জ। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন।
কোষ পর্দা প্রভেদক ভেদ্য পর্দা, এর অর্থ কি? কোষ পর্দাকে আমরা প্রভেদক ভেদ্য পর্দা বলি, তার কারণ কোষ পর্দা নিজের ইচ্ছে মতো পদার্থকে, তরল পদার্থকে গ্রহণ করতে পারে, আবার বর্জনও করতে পারে। কিছু কঠিন পদার্থকে গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে। তাহলে সমস্ত পদার্থকে সে গ্রহণ বর্জন করতে পারে না, সে নিজের ইচ্ছে মতো কঠিন তরল পদার্থকে গ্রহণ করে, আবার কোষ থেকে কিন্তু বাইরেও বার করে। তাহলে কি হবে উত্তর এখানে? এটি সমস্ত উপাদানকে চলাচল করতে সাহায্য করে না, কেবলমাত্র কিছু উপাদান চলাচলে সাহায্য করে। হ্যাঁ, জল চলাচল করতে দেয়, ঠিক আছে, শুধু জল না, শুধু জল হবে না, কাটা হয়ে গেল। কেবল আয়ন চলাচল করতে দেয়, হবে না, অপশন বি আমাদের এখানে সঠিক উত্তর। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়েছিল। নেক্সট কোশ্চেন, নিচের যে জীবের কোষে প্লাস্টিড থাকে, কোন জীবের কোষে প্লাস্টিড থাকে সেটা হলো হাইড্রা, অ্যামিবা, অ্যাগারিকাস, ইউগ্লিনা। কার মধ্যে প্লাস্টিড পাওয়া যাচ্ছে? তাহলে প্লাস্টিড পাওয়া যায় উদ্ভিদ কোষের মধ্যে, কিন্তু কোন প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড পাওয়া যাচ্ছে? ইউগ্লিনা, কারণ ইউগ্লিনা এর মধ্যে ক্লোরোপ্লাস্টিড পাওয়া যায়, এ সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে ইউগ্লিনা আর একটা আছে ক্রাইসহ্যামিবা, এই দুটো প্রাণী যারা হচ্ছে তোমার সালোক সংশ্লেষ করতে পারে, এদের মধ্যে ক্লোরোপ্লাস্টিড রয়েছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, যে অধাতুটি তরল অবস্থায় পাওয়া যায় তার নাম কি? কোন অধাতু এখানে তরল অবস্থায় পাওয়া যাচ্ছে? সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিন কোথায় গেল? অপশন এ ব্রোমিন, বিআর, যার নাম হ্যালোজেন গ্রুপে অবস্থান করছে, 17 নম্বর শ্রেণী। নেক্সট কোশ্চেন, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। অ্যাসিড দ্রবণে তুমি যদি লিটমাস পেপারকে দাও, তাহলে সে নীল লিটমাস লাল হয়ে যাবে। অ্যাসিড দ্রবণে নীল লিটমাস লাল হয়ে যাবে, আর লাল লিটমাস কি হয়ে যাবে? লাল লিটমাস যদি নীল হয়ে যায়, তাহলে সেটা বুঝবে সেটা হচ্ছে ক্ষার দ্রবণ। ক্ষার দ্রবণে কি হচ্ছে? লাল লিটমাস নীল হয়ে যায়। মনে রাখবে এগুলো হচ্ছে নির্দেশক। লিটমাস পেপার ছাড়াও আরও নির্দেশকের নাম পড়ে রাখো। ফেনপথ্যালিন রয়েছে এখানে, ফেনপথ্যালিনের কি বর্ণ হয়ে যায় দেখে নেবে। মিথাইল অরেঞ্জের কি বর্ণ হয়, মিথাইল রেডের, অ্যাসিড দ্রবণে, ক্ষার দ্রবণে এবং প্রশম দ্রবণে কি বর্ণ হয় দিয়ে দিয়েছি, স্ক্রিনশট তুলে নাও, দেখে নেবে, পরীক্ষায় আগামী দিনে দেবে। নেক্সট কোশ্চেন বলেছে, আকরিক থেকে ধাতু নিষ্কাশনে ধাতব যৌগের কি প্রক্রিয়া অ্যাপ্লাই করা হয়? যখন কোনো আকরিক থেকে আমরা ধাতুকে নিষ্কাশন করি, সে আকরিকের মধ্যে বিভিন্ন অশুদ্ধ পদার্থ রয়েছে, কোনো কিছু মিশে রয়েছে, সেগুলো যৌগিক অবস্থায় রয়েছে, সেগুলো থেকে আমরা ধাতুকে বার করে নিয়ে আসি। সেই পদ্ধতির নাম হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এই বিজারণ প্রক্রিয়া বিভিন্ন টাইপের হয়। কার্বন বিজারণ হতে পারে, শত বিজারণ হতে পারে, তড়িৎ বিজারণ হতে পারে, থার্মিট পদ্ধতি হতে পারে। তাহলে এগুলো একটুখানি করে পড়ে রাখবে। আর যদি এর সম্পর্কে ক্লাস চাও কমেন্ট বক্সের মধ্যে বলবে। এবং ফিজিক্সের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিচ্ছে, যেখানে আলোর অঙ্ক রয়েছে, তড়িতের অঙ্ক রয়েছে। আরও যদি তোমরা এরকমভাবে কোশ্চেন চাও যে স্যার যেমন টাইপের কোশ্চেন আসছে সেই টাইপের কোশ্চেন সলভ করান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে। তাহলে আমি আরআরবি গ্রুপ ডি মেমোরি বেস কোশ্চেন নিয়ে আসবো। এটা পার্ট 1 করালাম, এরকম করে পার্ট 2, পার্ট 3 আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত পরীক্ষা চলছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।